সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টার দিকে বগুড়া সদর এলাকায় বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে আজ থেকে বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। এর আগে জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নিজ জেলায় দিনের কর্মসূচির শুরুতে আইনজীবী সমিতি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সকাল 10টার দিকে তারেক রহমান সড়ক পথে বগুড়া পৌঁছান। এদিন ভোর 6টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। আমরা সবসময় আপনারা বলেন যে বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশনে আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগেও যেভাবে কাজ করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি এই দোয়া করবেন। দর্শক, বগুড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী ববিন রহমান। ববিন, সিটি কর্পোরেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আর কি কর্মসূচিতে অংশ নেবেন এবং আজকে আর কোন কোন কার্যক্রম রয়েছে তার জানাবেন। নুজহাত, আপনাকে জানিয়ে রাখি যে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের একটি দাবি ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার, এবং সেই দাবিটি পূরণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা 12টার দিকে পৌরসভার যে কার্যালয় সেখানে গিয়ে এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে তিনি ঘোষণা করেন এবং সেই সঙ্গে ফলক উন্মোচন করেন। এখন জানিয়ে রাখি আপনাকে যে সিটি কর্পোরেশনের এই ঘোষণার পরপরই বগুড়াবাসীর উদ্দেশ্যে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বগুড়াবাসীর সহযোগিতা পেয়েছেন, সর্বস্তরের জনগণের সহযোগিতা। সেখান থেকে তিনি আসলে দীর্ঘ 19 বছর পর তার যে পৈতৃক ভিটা বাগবাড়ি এলাকা সেখানে গিয়েছেন এবং সেখানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও কার্যক্রম, সেখানে টিকাদান কার্যক্রম অর্থাৎ হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের যে কার্যক্রম সেখানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। এরপর সেখানে খাল খনন কর্মসূচির হওয়ার কথা রয়েছে, সেখানেও তিনি উপস্থিত থাকবেন এবং সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি তার যে পৈতৃক নিবাস, যে বাড়িতে আসলে তার স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়িতে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন। সেখানে থেকে তিনি কিন্তু আবারও শহরের ভিতর প্রবেশ করবেন, অর্থাৎ বগুড়ার যে ঐতিহাসিক আলতাপুরনেসা খেলার মাঠ রয়েছে সেই আলতাপুরনেসা খেলার মাঠে বগুড়াবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন। এবং সেই সমাবেশ স্থলে এখন বর্তমানে আমি অবস্থান করছি। এখানে দেখছেন যে ইতোমধ্যেই কিন্তু নেতাকর্মীরা তারা আসলে এই সমাবেশ স্থলে আসছেন এবং তাদের যেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন সেই মঞ্চ কিন্তু একেবারে প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছে সেই মঞ্চ, এবং সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার নেতাকর্মীরাও। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা যখন এখানে ঢুকছেন যে সেই সময় সিএসএফ এবং আরো যারা আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে এখানে তারা অবস্থান করছে এবং তাদেরকে তল্লাশি করে করে ঢুকাচ্ছেন। এই ছিল আমার কাছে এই শহীদ যে ঐতিহাসিক আলতাপুরনেসা খেলার মাঠ, প্রধানমন্ত্রীর সফরে বা এখানে সমাবেশ রাখবেন সেটির বিস্তারিত। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় আছেন সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, সঞ্জিদা ইসলাম তুলি সহ মোট 36 জন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 17 এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী 12 মে। অতীতের ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম ও রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন, সবশেষ 2020 সালে হাম রুবেলার টিকা দেওয়া হয়। এছাড়া টিকার মজুতও ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি চলছে। নারায়ণগঞ্জের 7টি স্থায়ী ও অস্থায়ী 1056টি কেন্দ্রে 3,37,435 শিশুকে এই টিকা দেওয়া হবে। পটুয়াখালীতে অস্থায়ী 109টি সাব ব্লক কেন্দ্র ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের 10 উপজেলা ও 3 পৌরসভায় হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে এবং মাগুরার 4 উপজেলায় 941টি কেন্দ্রে প্রায় 94,000 শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে। স্পষ্টই ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও মানে একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট এগেইনস্ট দ্য মিসাইলস। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপসাগরে তুস্কা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে গুলি চালিয়ে হামলা করা হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এই ঘটনার পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে দেশটি। এই ঘটনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও মনে করছে তেহরান। ইরানের সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এদিকে ট্রাম্পের ইরানি জাহাজ জব্দের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার অপরিশোধিত তেলের দাম 5% বেড়ে ব্যারেল প্রতি $95 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় নিজের 7 সন্তান সহ 8 শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। তিনি আলাদা 3টি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে স্থানীয় সময় রোববার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে 3 জন ছেলে ও বাকি 5 জন মেয়ে। তাদের মধ্যে সবার 3 থেকে 14 বছরের মধ্যে বয়স। এর মধ্যে 7 জনই আপন ভাই বোন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী বাবার নাম শামার এলকিন্স। হামলার পর গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। শিশুদের পাশাপাশি নিজের স্ত্রী ও আরেক আত্মীয়কেও গুলি করেন এই ব্যক্তি। তারা গুরুতর আহত হয়েছেন। এছাড়া গুলি থেকে বাঁচতে 13 বছর বয়সী এক শিশু ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, 2020 সাল পর্যন্ত 7 বছর লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন হামলাকারী শামার। এর আগেও শামার এলকিন্সকে 2019 সালে একবার পুলিশ গ্রেপ্তার করেছিল। রাজধানীর পল্টন ময়দান স্টেডিয়ামে শুরু হয়েছে সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। 3 দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। এবারের চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে 16টি এবং নারী বিভাগে অংশ নিচ্ছে 8টি দল। এই খেলাকে এগিয়ে নিতে আর্থিক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। তবে স্পন্সর প্রতিষ্ঠান MNR গ্রুপের CFO নেসার উদ্দিন আশ্বাস দেন এই খেলার পাশে থাকার। আগস্টে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেপাক টাকরোর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মূলত খেলোয়াড় বাছাই করার জন্য এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। 23 এপ্রিল শেষ হবে প্রতিযোগিতা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।